বিসমিল্লাহির রহমানির রহিম। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে দশম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম। আমি মোহাম্মদ বুলবুল আহমেদ, তোমাদের পদার্থবিজ্ঞান শিক্ষক। আজকে পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায় কাজ, ক্ষমতা ও শক্তি থেকে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেগুলো আমরা সাধারণত সৃজনশীলে কাজগুলো করে থাকি, সেগুলো নিয়ে আলোচনা করব। যেমন দেখো, এখানে একটা উদ্দীপক দিয়ে রাখছি, সেখানে এই যে এম ভরের অর্থাৎ 20 কেজি ভরের একটা বস্তুকে ভূমি থেকে 40 মিটার উপরে উঠে নিয়ে গিয়ে রাখা হয়েছে। এই বস্তুটিকে যদি এই 40 মিটার উঁচু স্থান থেকে ছেড়ে দেওয়া হয়, তাহলে বস্তুটি যখন নিচে পড়তে থাকবে, তখন এখানে প্রশ্ন লিখে রাখছি যে ভূমি থেকে কত উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে। তোমরা বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো আসে, সেই প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবা যে এইরকম প্রশ্ন প্রায় পরীক্ষাতে আসে। আজকের প্রশ্নটা হলো যে এই যে এম ভরের বস্তুটাকে অর্থাৎ 20 কেজি ভরের বস্তুটাকে একটা 40 মিটার উচ্চতা থেকে আমরা ছেড়ে দেব, স্থির অবস্থান থেকে ছেড়ে দেব। সেক্ষেত্রে বস্তুটি এই যে ভূমি থেকে কত উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে, আমরা সেটা আজকে দেখব। যেহেতু এখানে কত উচ্চতায় ঘটনাটা ঘটবে সেটা দেওয়া নাই, সেহেতু আমরা মনে করে নেব যে ভূমি থেকে x উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে। এই যে মনে করি x উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে। ধরলাম যে ভূমি থেকে x উচ্চতায় বিভব শক্তিটা হবে গতিশক্তির 1/3। সেক্ষেত্রে প্রশ্ন মতে আমরা বলতে পারি যে এই যে ইপিটা হবে 1/3 EK। তোমরা আগের থেকে জানো যে বস্তুর বিভব শক্তিকে ইপি দ্বারা প্রকাশ করা হয় এবং গতিশক্তিকে EK দ্বারা প্রকাশ করা হয়। আবার তোমার বইয়ে অনেক সময় এই ইপি এর পরিবর্তে ভি ব্যবহার করা হয়েছে, আবার EK এর পরিবর্তে টি ব্যবহার করা হয়েছে। তুমি EK এর পরিবর্তে টিও ব্যবহার করতে পারবে, আবার ইপির পরিবর্তে ভি ব্যবহার করতে পারবে। তাহলে এই সমীকরণটা থেকে আমরা অনায়াসে বলতে পারি যে এই যে 3EP সমান EK, অনায়াসে বলতে পারি। এখন এই ইপিটা কি? ইপিটা হলো বিভব শক্তি, অর্থাৎ এই বস্তুটাকে ভূমি থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় আনলে বস্তুটি কাজ করার যে সামর্থ্য লাভ করে সেটা। তাহলে এই ইপির পরিবর্তে আমরা জানি যে এই ইপি সমান এই ইপি বা ভি সমান আমরা লিখতে পারি mgh। এগুলো আমরা আগেই প্রতিপাদন করে শিখছি। এই ইপির পরিবর্তে আমরা লিখতে পারি mgh। এখানে EK এর পরিবর্তে EK এর পরিবর্তে আমরা আগের থেকে জানি যে 1/2 mv²। তাহলে EK এর পরিবর্তে 1/2 mv² ব্যবহার করলাম। যেহেতু বস্তুটিকে একটা স্থির অবস্থান থেকে ছেড়ে দেওয়া হচ্ছে, তাহলে মনে রাখতে হবে যে বস্তুটির আদিবেগ অবশ্যই 0 হবে। আদিবেগ যদি 0 হয়, এই আদিবেগ যদি 0 হয়, তাহলে এই v² এর পরিবর্তে আমরা এইভাবে লিখতে পারি u² + 2gh। আদিবেগ যদি 0 হয় তাহলে এটা 0 2gh, v² ইকুয়াল হলো 2gh। উপর থেকে যখন একটা বস্তু পড়তেছে, তখন এই যে এইচটা আমরা কিন্তু ধরে নিয়েছি যে x উচ্চতায় ঘটনাটা ঘটবে। ধরে নিলাম যে এই জায়গাটাতে x উচ্চতায় এই জায়গাটা, আর এখানেই বিভব শক্তি হবে
গতিশক্তির 2/3 ধরে নিলাম ভূমি থেকে এই x উচ্চতায় এই ঘটনাটা ঘটবে। তাহলে বস্তুটা যখন উপর থেকে পড়তেছে, এটা তো এই 40 মিটার ধরবো, কিন্তু এই 40 মিটার এই 40 মিটার ধরলাম মানে টোটাল উচ্চতা, কিন্তু একটা বস্তু যখন উপর থেকে পড়তেছে তখন যে দূরত্ব আসে এটা কিন্তু উচ্চতা থাকে না, এটা হয়ে যায় অতিক্রান্ত দূরত্ব। সেই অতিক্রান্ত দূরত্ব যদি হয় এই জায়গাটা, বস্তুটা যদি এই x উচ্চতায় আসে, তাহলে আমরা যদি উচ্চতা বলি সেক্ষেত্রে ওই এইচটা হয়ে যাবে এই এইচটা হয়ে যাবে h মাইনাস এক্স, মানে উচ্চতা হয়ে যাবে h মাইনাস এক্স। তাহলে এই যে এইচের পরিবর্তে আমরা এখানে ব্যবহার করব 2g h মাইনাস এক্স। তাহলে এখানে লিখতে পারি 3mgh ইকুয়াল হাফ m ভি স্কোয়ারের পরিবর্তে 2g h মাইনাস এক্স। এখন এখান থেকে যদি এই যে 2টা বের করে নিয়ে আসি, তাহলে হাফ m ইন্টু 2g h মাইনাস এক্স, এই 2 কাটলে আমরা পেয়ে যাব mg h মাইনাস mg x। আবার এই যে এইচটা আমরা কিন্তু বলেই দিছি যে x উচ্চতায় এই ঘটনাটা ঘটবে, তাহলে এই এইচটা কিন্তু আর এইচ থাকবে না, হয়ে যাবে x। তাহলে এখানে আমরা বলতে পারি যে 3mgx। এখন এই 3mgx ওই পাশের mgx যদি এই পাশে নিয়ে আসি, তাহলে 3mgx প্লাস mgx সমান mgh। এই 3mgx প্লাস mgx অর্থাৎ 4mgx সমান হবে mgh। এখান থেকে আমরা বলতে পারি যে এই যে x সমান mgh বাই mg 4mg। এই g আর g কাটা m আর m কাটা, তাহলে উপরে লেখা থাকে h আর নিচে থাকে 4। এখানে h আসলে ছিল টোটাল 40 মিটার, সেই 40 মিটারকে যদি আমরা আবার 4 দিয়ে ভাগ করি তাহলে হবে 10 মিটার, 440 অর্থাৎ 10 মিটার। সুতরাং আমরা বলতে পারি যে এই যে 20 কেজি ভরের বস্তুটাকে যদি 40 মিটার উঁচু থেকে ছেড়ে দেওয়া হয়, এক্ষেত্রে বস্তুটির বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে 10 মিটার উচ্চতায়। এবার আমরা লক্ষ্য করি নতুন একটা টাইপ, একটা ইঞ্জিন দ্বারা 100 লিটার পানি 5 মিটার উচ্চতায় উঠাতে 10 সেকেন্ড সময় লাগে। একটা ইঞ্জিন দ্বারা 100 লিটার পানি 5 মিটার উচ্চতায় উঠাতে 10 সেকেন্ড সময় লাগে। এটা যদি সে 10 সেকেন্ডে উঠাতে পারে, অর্থাৎ 100 লিটার পানিকে যদি 5 মিটার উচ্চতায় 10 সেকেন্ডে উঠাতে পারে, তাহলে ওই ইঞ্জিনটার ক্ষমতা আসলে কত আমরা সেটা জানতে চাই। আমরা জানি যে কোনো ব্যক্তি, বস্তু বা যন্ত্রের কাজ করার সামর্থ্যকেই শক্তি বলে, কিন্তু কোনো ব্যক্তি, বস্তু বা যন্ত্র একক সময়ে কি পরিমাণ কাজ করতে পারে সেটাই হলো তার ক্ষমতা। এই ক্ষমতাকে আমরা জানি যে এই যে ক্ষমতা সমান হচ্ছে, ক্ষমতা P সমান হচ্ছে W/T, অর্থাৎ কাজ করার হারকে কোনো ব্যক্তি, বস্তু বা যন্ত্র নির্দিষ্ট সময়ে কি পরিমাণ কাজ করতে পারে সেটাই হলো তার ক্ষমতা। যখন এই যে ইঞ্জিন দ্বারা পানি উপরে উঠানো হচ্ছে, এখানে পানিটার ভর কত ছিল? ভর হচ্ছে 100 লিটার। 100 লিটার পানি, আমরা জানি 1 লিটার বিশুদ্ধ পানির ভর হলো 1 কেজি। সুতরাং আমরা বলতে পারি যে 100 লিটার পানি হচ্ছে 100 কেজি। আবার কত উচ্চতায় উঠাতে হবে? 5 মিটার উচ্চতায় উঠাতে হবে। কত সময় ধরে কাজ করছে? 10 সেকেন্ড সময় ধরে কাজ করছে। আমাদের প্রশ্ন হলো যে ক্ষমতাটা আসলে কত? এই ক্ষমতা P আমরা বের করতে চাই। এই যে কাজ যখন আমরা বলবো, আমরা জানি যে বল প্রয়োগে যদি বস্তু সরণ হয় তাহলেই কাজ হয়। এই যে কাজ সমান হচ্ছে Fs, কিন্তু যেহেতু এই পানিকে যেহেতু ভূমি থেকে উপরে উঠাইতে হবে, সেক্ষেত্রে এই যে F এর পরিবর্তে হবে mg এবং s হয়ে যাবে h, আর সময় তো T আছেই। m এর মান আমাদের জানা আছে, আর এই যে g এর মান আমাদের সবার জানা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার।
এম হচ্ছে 100 কেজি, আর এটা 9.8, উচ্চতা দেওয়া আছে 5 মিটার। এটাকে পুরোটাকে যদি আমরা 10 সেকেন্ড সময় দিয়ে ভাগ করি তাহলে হিসাবটা দাঁড়াবে 490 ওয়াট। এবার দেখি নতুন একটা টাইপ। এখানে ভূমি থেকে 100 গ্রাম একটা ভরের বস্তুকে এই অবস্থানে আনা হয়েছে, অর্থাৎ ভূমি থেকে 45 মিটার উচ্চতায় 100 গ্রাম ভরের একটা বস্তুকে আনা হয়েছে। এই অবস্থান থেকে বস্তুটিকে ছেড়ে দেওয়া হলো, বস্তুটি নিচে আসতেছে। এখন প্রশ্ন হলো যে বস্তুটির সর্বোচ্চ গতিশক্তি নির্ণয় করো, কত হবে? বস্তুটি যখন পড়তে থাকবে, আমরা সবসময় জানি যে যখন বস্তুকে ভূমি থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় নিয়ে স্থির করে রাখা হয় তখন স্থির অবস্থায় বস্তুটির সঞ্চিত শক্তি বা বিভব শক্তি থাকে, কিন্তু ছেড়ে দেওয়া মাত্রই যতক্ষণ ভূমি স্পর্শ করে নাই ততক্ষণ পর্যন্ত বিভব শক্তি থাকবে প্লাস গতিশক্তিও থাকবে। তাহলে প্রশ্নটা হলো যে বস্তুটির সর্বোচ্চ গতিশক্তি কত হবে নির্ণয় করো। আমরা জানি যে গতিশক্তি কি, এই গতিশক্তি ইকে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। এটা আমরা আগে থেকে জানি, ইকে সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এই যে বস্তুটি যখন উপর থেকে নিচে পড়তেছে তখন মনে রাখবে যে বস্তুটি যত ভূমির কাছাকাছি থাকবে, ভূমির যত কাছাকাছি থাকবে ততই তার বেগ বৃদ্ধি পাবে। আর এই যে বেগ, এই বেগের সাথে গতিশক্তি কিন্তু একদম মতপ্রতভাবে জড়িত। বেগ যতই বৃদ্ধি পাবে গতিশক্তি ততই বৃদ্ধি পাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যতই কাছে আসবে, ভূমির যত কাছে আসবে, অর্থাৎ বস্তু যখন সি অবস্থানে আসবে তখন বস্তুটির বেগটা বেশি থাকবে, সর্বোচ্চ বেগ থাকবে। আর যেখানে সর্বোচ্চ বেগ থাকবে সেখানেই গতিশক্তিটাই সর্বোচ্চ হবে। আমরা দেখি সেই বেগটা কত হবে। এই যে ভি স্কোয়ারটা যদি আমরা বের করতে চাই, এই ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2gh, এই সমীকরণটা আমরা জানি গতির চতুর্থ সমীকরণ। এই যে বস্তু যখন স্থির ছিল তখন এই অবস্থায় তার আদিবেগ ছিল 0। তাহলে আমরা ভি স্কোয়ার সমান লিখতে পারি 2gh। এখানে 2 তো আছেই, জি এর মান আমাদের আগের থেকে সবার জানা 9.8। আর এই যে উচ্চতা কত উচ্চতায় আসছে, এই সি অবস্থানে যখন আসে তখন বেগটা কিন্তু সর্বোচ্চ হবে, আর তখনই গতিশক্তিটা সর্বোচ্চ হবে। সেক্ষেত্রে কত দূর আসতে হবে, তাকে 45 মিটার আসতে হবে, অর্থাৎ উচ্চতা অতিক্রান্ত পথটা হবে 45 মিটার। এটা যদি আমরা গুণ করি এটা হবে 882 এই মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। এই ভি স্কোয়ারের মানটা আমরা যদি এখানে বসাই দেই, এই যে বস্তুর ভর কিন্তু 100 গ্রাম দেওয়া আছে। 100 গ্রাম মানে কি 0.1 কেজি, এটা কেজিতে পরিণত করতে হবে। এই হাফ ইন্টু 0.1 ইন্টু 882, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে 44.1 এত পরিমাণ জুল। তাহলে আবার একটু কথাগুলো শোনো। বলছিলাম যে 100 গ্রাম ভরে একটা বস্তুকে যদি উপর থেকে ছেড়ে দেওয়া হয় তাহলে বস্তুটি সর্বোচ্চ গতিশক্তি কত সেটা নির্ণয় করব। মনে রাখবো যে যতই ভূমির কাছে আসবে ততই বেগ বৃদ্ধি পাবে, অর্থাৎ এই যে সি বিন্দুতে বস্তুটির বেগটা কিন্তু সর্বোচ্চ হবে, আর এই অবস্থায় বস্তুটির গতিশক্তি হবে সর্বোচ্চ। আমরা জানি যে কে সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এই যে ভি স্কোয়ার মানটা এইভাবে বের করে নিয়ে আসবো, ভি স্কোয়ার মানটা এখানে বসাই দিব, হালকা ক্যালকুলেশন করলে তোমরা পেয়ে যাবে সর্বোচ্চ গতিশক্তি কত ছিল। এই যে কে ম্যাক্সিমাম দিয়ে দিলাম, ম্যাক্সিমাম সর্বোচ্চ গতিশক্তি হবে 44.1 জুল। এবারে লক্ষ্য করি যে 15 কিলোওয়াট ক্ষমতার একটি তড়িৎ মোটর 1000 লিটার পানি 0.5 মিনিটে 30 মিটার উঁচু ছাদে উঠাতে পারে। আমরা জানি যে বাসা বাড়িতে আমাদের যে মোটরগুলো ব্যবহার করা হয় ছাদে পানি উঠানোর জন্য, সেরকম মনে করো একটা তড়িৎ মোটর, এরকম 15 কিলোওয়াট ক্ষমতার একটি তড়িৎ মোটর 1000 লিটার পানি 0.5 মিনিটে অর্থাৎ 30 সেকেন্ড সময়ে 30 মিটার উঁচু ছাদে উঠাতে পারে। এই অবস্থায় মোটরটির কর্মদক্ষতা যদি আমরা জানতে চাই তাহলে কত হবে সেটা দেখে নেই। আগে সাইড নোটগুলো করে নেই, দেখি। এখানে পানির ভর দেওয়া আছে 1000 লিটার, আর কি 1000 লিটার পানি মানে 1000 কেজি পানি। আমরা জানি যে বিশুদ্ধ অবস্থায় 1 কেজি পানির ভর হচ্ছে 1 লিটার পানির ভর 1 কেজি। তাহলে পানির ভর হলো 1000 কেজি। কত উচ্চতায় উঠাতে হবে?
30 মিটার উচ্চতায় উঠাতে হবে। এরপর কত সময়, সময়টা দেওয়া আছে 0.5 মিনিট। 0.5 মিনিট মানে এই যে 0.5 × 60 গুণ করলে যা হবে এটা হবে 30 সেকেন্ড সময়। আমাদের দরকার হলো কর্মদক্ষতা কত, এই কর্মদক্ষতাকে আমরা এইটা দ্বারা প্রকাশ করি, এটা বের করতে হবে। যেহেতু কর্মদক্ষতা বের করার জন্য আমাদের লব্ধ কার্যকর শক্তি লাগে আর হচ্ছে মোট প্রদত্ত শক্তি লাগে। এখানে যেহেতু ক্ষমতা দেওয়া আছে, এই ক্ষমতাটা কত, এটা দেওয়া হয়েছে কত, এই পি ইনপুট বলে এটাকে, যেটা দেওয়া হলো এই 15 কিলোওয়াট। 15 কিলোওয়াট মানে 15 × 1000 ওয়াট, অর্থাৎ 15,000 ওয়াট দেওয়া হয়েছে। 15,000 ওয়াট এই পরিমাণ ক্ষমতা কিন্তু দেওয়া হয়েছে। তাহলে এখান থেকে কতটুকু পাবো বা যন্ত্রটা কি পরিমাণ কাজ করতেছে, লব্ধ কার্যকর ক্ষমতা কত সেটা বের করতে পারলেই আমরা পেয়ে যাব কর্মদক্ষতা। এই অবস্থায় লব্ধ কার্যকর শক্তি যদি হয়, আমরা জানি লব্ধ কার্যকর শক্তি, লব্ধ কার্যকর শক্তি, এক্ষেত্রে লব্ধ কার্যকর শক্তি যদি ই হয়, ই আউটপুট মনে করো, সেটা হবে এই যে কি পরিমাণ বিভব শক্তি অর্জন করছে সেটা। এই যে হাফ, এই বস্তুর ভর অভিকর্ষ ত্বরণ আর উচ্চতা, বস্তুর ভর ছিল 1000 কেজি, এরপর 9.8, এরপর কত উচ্চতায় উঠেছে, 30 মিটার উচ্চতায় উঠেছে। এই অবস্থায় বস্তুটির লব্ধ কার্যকর শক্তি কত সেটা আমরা দেখলাম। লব্ধ কার্যকর শক্তিটা হবে 294,000 এত জুল। তাহলে কি বললাম, লব্ধ কার্যকর শক্তিটা হবে এই যে আউটপুট, ই আউটপুট বলবো এটাকে, যেটা আমরা পাই আর কি যন্ত্র থেকে, সেটা লব্ধ কার্যকর শক্তি ই আউটপুট ইকুয়াল হলো mgh। এখানে m এর মান আমরা দেখলাম ওই পাশে লেখা আছে 1000, এই তো জি এর মান আমাদের সবার জানা, এই জি অভিকর্ষ ত্বরণের মান 9.8 সবার জানা, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপর 30 মিটার উচ্চতায় পানিটা উঠাতে হবে, সেই জন্য তার লব্ধ কার্যকর শক্তি পেলাম। এই লব্ধ কার্যকর শক্তি থেকে লব্ধ কার্যকর ক্ষমতা পাবো। সুতরাং লব্ধ কার্যকর ক্ষমতাটা কত হবে, ক্ষমতা যদি হয় পি আউটপুট, সেক্ষেত্রে আমরা বলবো এই যে ই আউটপুটের থেকে এই যে টাইম দিয়ে ভাগ করব, কত 294,000 বাই টাইমটা হবে 30 সেকেন্ড সময়, 30 সেকেন্ড। এর যদি ক্যালকুলেশন করি 9,800 ওয়াট পাবো। আমরা জানি ক্ষমতার একক হলো ওয়াট, 9,800 ওয়াট। তাহলে লব্ধ কার্যকর ক্ষমতা পেলাম 9,800 ওয়াট। এখন এই যে কর্মদক্ষতা যেটা বলি, কর্মদক্ষতা এটাকে ইটা দ্বারা প্রকাশ করে, এটা হলো লব্ধ কার্যকর ক্ষমতা ভাগ মোট প্রদত্ত ক্ষমতা, মোট প্রদত্ত ক্ষমতা ইন্টু 100%। এটা হলো কর্মদক্ষতা বের করার সূত্র। তাহলে আমরা লব্ধ কার্যকর ক্ষমতা পাইছি কত, 9,800 ওয়াট, আর দেওয়া হয়েছিল কত, এই যে পি ইনপুট যেটা লিখছি সেটাই হলো দেওয়া হয়েছিল 15 কিলোওয়াট অথবা 15,000 ওয়াট, 15,000 ওয়াট দেওয়া হয়েছিল ইন্টু 100%। এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে পেয়ে যাব 65.33%। তো প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ যা আলোচনা করেছি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করবে। এবং আজকের হোমওয়ার্কটা থাকবে ক্লাসে যে পড়াগুলো আমরা আলোচনা করেছি আজকে, সেই পড়াগুলোই তোমরা খাতায় লিখে আমাদের স্কুলে এসে জমা দিবে। তো যতক্ষণ পর্যন্ত আমরা পরবর্তী লেকচারে যাইনি ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ।